আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে একটা মুভির গল্প বলবো। এবারের ঈদের চমৎকার একটা মুভি, সেটা হচ্ছে দম। রেদওয়ান রনির অনেক বছর পর রেদওয়ান রনির আমরা একটা আহ, ছবি পাচ্ছি। এই সিনেমাটা আসলে এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং বেশ সমালোচিত, আলোচিত এবং সকলের খুব পছন্দের একটা মুভি হয়ে দাঁড়িয়েছে এবারের ঈদে। সেটার নাম হচ্ছে দম। কেন্দ্রীয় চরিত্রে রয়েছে আফরান নিশো এবং তার সাথে রয়েছে পূজা চেরি। আফরান নিশো গ্রামের একটা এনজিওতে চাকরি করে এবং সে আর তার মা থাকে বাড়িতে। মা তার ছেলেকে বিবাহ দিয়েছে পূজা চেরির সাথে। খুব সামাজিকভাবে খুব সাধারণ একটা সুন্দর প্রোগ্রামের মাধ্যমে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। কিন্তু তাদের অভাবের পরিবারে শান্তি ছিল, সুখ ছিল, ভালোবাসা ছিল, কিন্তু অর্থ ছিল না। তাদের টিনের চালটাও ফুটো ছিল। যখন বৃষ্টি পড়তো তখন উপর থেকে পানি পড়তো এবং আফরান নিশোর খুব একটা শখ ছিল তার বউকে একটা চমৎকার ঘর উপহার দিবে এবং একটা টিউবওয়েল করে দিবে। সে যে এনজিওতে চাকরি করতো সেখান থেকে খুব বেশি একটা টাকা সে পেত না। এটা দিয়ে সার্ভাইভ করাটা তার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু সে চিন্তা করেছে বিদেশে চলে যাবে এবং তাদের সেই এনজিও থেকেই তাকে সিলেক্ট করা হয়, কারণ তিনি একজন সৎ লোক। তাকে কোথায় পাঠানো হবে? আফগানিস্তানে। এই এনজিওর একটা শাখা আছে আফগানিস্তানে, সেখানে তাকে যেতে বলা হয়েছে। তার মা এবং তার বউ মানে পূজা চেরি প্রথমে গাইগুই করলেও পরে তারা রাজি হয় তাকে পাঠানোর জন্য। সেখানে গিয়ে তার একটা ভালো একটা হ্যান্ডসাম স্যালারি সে পাবে। এই কারণে সে চিন্তা করেছে সেখানে গেলে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন হবে এবং সে তার বউ এবং মাকে নিয়ে খুব চমৎকারভাবে দিন যাপন করতে পারবে। এই কারণে সে চলে যায় আফগানিস্তানে। যাওয়ার আগে তার বউয়ের মন খুব খারাপ ছিল এবং বলে গিয়েছিল কোনো বিপদ আপদে পড়লে যাতে ডোনা ইউনুসটা পড়ে সে। এরপর সে চলে গেল আফগানিস্তানে। সেখানে চঞ্চল চৌধুরী, তার সাথে তার দেখা হয়, তার কলিগ, এবং বিভিন্ন গ্রামে তারা লোন দিয়ে থাকে যারা আফগানিস্তানের মানুষ আছে তাদেরকে, এবং সপ্তাহে সপ্তাহে তাদেরকে টাকাটা ব্যাক করে নিতে হয়। সো চঞ্চল চৌধুরী তাকে সব কাজ বুঝিয়ে দিল এবং বিভিন্ন গ্রামে নিয়ে গিয়ে ভাষা থেকে শুরু করে সব কিছু তাকে গাইড করা শুরু করলো। চঞ্চল চৌধুরী তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে এটা আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তালেবানরা রয়েছে, খুব সাবধানে থাকতে হবে। একটা গ্রামে গিয়ে এক লোকের কাছে টাকা তুলতে গিয়ে সে এখানে হযবরল করে ফেলে এবং সেই লোকটা বলেছিল তালেবানরা যদি তোমাদের দেখে তাহলে কিন্তু তোমাদের অবস্থা খুব খারাপ করে ফেলবে। ওই সময়টাতে চঞ্চল চৌধুরী তাকে থামানোর চেষ্টা করছিল আফটার নিশোকে, কিন্তু নিশো কোনো কিছু বোঝেও না। সে বারবারই বলছিল হ্যাঁ টাকা দিতে হবে, হ্যাঁ, এবং আরেকটা মনে করছিল চঞ্চল চৌধুরী হয়তো বা সেই টাকাটা নিয়ে খেয়ে ফেলেছে। আসলে বিষয়টা এরকম না। আফগানিস্তানে যাওয়ার ১.৫ মাস পর তালেবানদের হাতে সে গ্রেফতার হয় এবং তাকে অপহরণ করে তাদের যে আস্তানা আছে সেখানে নিয়ে যাওয়া হয়। এবং সে বারবারই বলছিল সে বাংলাদেশি এবং মুসলিম, এবং তার একটা আত্মবিশ্বাস ছিল তালেবানরা যেহেতু মুসলিম তাকে কোনো কিছু করবে না। তারাকে অপহরণ করার দুটি কারণ রয়েছে। সেটার মধ্যে অন্যতম হচ্ছে সে যে এনজিওর মাধ্যমে কাজ করে সেটা একটা আমেরিকান অর্থায়নে চলে এবং তারা সুদের ব্যবসা করে। এই দুই কারণে নূর, আফটার নিশোর নাম যেটা থাকে, সেই নূরকে তারা অপহরণ করে নিয়ে যায় এবং তাদের যে শীর্ষস্থানীয় যে নেতা বশির, তাকে আমেরিকানরা গ্রেফতার করেছে এবং তাকে টর্চার করছে। তার বিনিময়ে তাকে ফেরত দিতে চায়। মানে তোমরা যদি এই বাংলাদেশি আফনান নিশোকে, যে এনজিওর কর্মচারী, তাকে যদি তোমরা নিতে চাও অবশ্যই তালেবানের সেই নেতা বশিরকে ছেড়ে দিতে হবে। কিন্তু বশিরকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল, বশির বেশি দিন সার্ভাইভ করতে পারেনি, মারা গেছে। এদিকে আফনান নিশোর অবস্থা খুবই খারাপ। তাকে অপহরণ করে তাকে ঠিকঠাক মতো খাওয়া দিচ্ছে না, পানি দিচ্ছে না। তারা একটা গুহার মধ্যে ঠান্ডার মধ্যে থাকতে হচ্ছে। তার বারবার তার বউর কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে, কিন্তু কোনোভাবেই সে তাদের এখান থেকে মুক্তি পাওয়ার কোনো অপশন কিন্তু তার খোলা নেই। সে বারবারই বলছে আমি মুসলিম, কিন্তু সেখানে তাকে যারা অপহরণ করেছে তার মধ্যে একজন ছিল এজাজ। তার বাবা পাকিস্তানিদের হয়ে বাংলাদেশে এসে ৭১-এ যুদ্ধ করেছিল এবং সেখানে নিহত হয়েছে। এই কারণে
বাংলাদেশিদের উপরও তার একটা ক্ষোভ রয়েছে। তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায় সে। সে এখান থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু মরুভূমির দেশ, সেখান থেকে পালানো কিন্তু খুব একটা চাট্টিখানি কথা নয়। তাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ বশিরকে আমেরিকানরা মেরে ফেলেছে। তাকে নিয়ে যাওয়া হয় যেখানে মারা হবে সেখানে। 3 জন লোককে নিয়ে যাওয়া হয়, এর সাথে আরও 2 জনকে মারা হবে। টস করা হয় প্রথমে কাকে মারা হবে। প্রথমে যাকে উঠিয়েছে, মানে টসে যে প্রথম হয়েছে, তাকে একটা গাধার পিছে বসানো হয় এবং গাধাটাকে ঘোরানো হয় একটা গোল রশি দিয়ে বেঁধে। যখনই গাধাটা থেমে গেছে বা পড়ে যায়, তখনই তার মানে জল্লাদ তার মাথাটা শিরচ্ছেদ করে আর কি। তো এটা দেখে আফনান নিশোর অবস্থা আরও বেশি খারাপ এবং সে ওখানে বমি করতে থাকে। তাকেও এবার দ্বিতীয় তার পর্যায়ে তাকে গাধার পিঠে উঠানো হলো। এদিকে তালেবান অনেক সদস্যরা সেখানে উল্লাস করছে এবং ঠাট্টা বিদ্রূপ করছে। তাকে যখন উঠানো হলো আফনান নিশোকে গাধার উপরে, তখনও কিন্তু সে খুব করে বলছে, আমি মুসলিম, আমি কোনো কিছু করি নাই, আমি কোনো কিছু জানি না, আমি কোনো কিছু বুঝি না, আমাকে মেরো না মেরো না, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। গাধাটাকে যখন ঘোরানো শুরু করলো, সে তার বউর কথা মনে পড়লো। বউ বলেছিল কোনো বড় বিপদে পড়লে দোয়া ইউনুস পড়তে, এবং সে দোয়া ইউনুস পড়া শুরু করলো। গাধাও চলতে থাকলো। গাধা থামলেই তার মাথাটা আলাদা করে দেয়া হবে। কিন্তু অবাক করার বিষয়, গাধাটা থামছেই না। গাধাটা চলছে, হ্যাঁ, একটু থামছে, আবার যখনই শিরচ্ছেদ করা হবে এমন সময় গাধাটা আবার চলা শুরু করছে এবং সে দোয়া ইউনুস পড়তেই আছে। এমন সময় তালেবান এক নেতা খেয়াল করলো যে আসলে সে মনে হয় আল্লাহর প্রিয় বান্দা, এই কারণে আল্লাহ চায় না তার মৃত্যু হোক। এই কারণে তারা বলল যে না, তোমাকে মারা হবে না, এবং সবাই তাকে নিয়ে উল্লাস করা শুরু করলো, কারণ তিনি একজন আল্লাহর নেক বান্দা। মানে আল্লাহ রাখে আল্লাহ মারে, কি বলে না, তার হায়াত যতদিন ছিল ততদিন সে বাঁচবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সে খুব গাধার কাছেও অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফনান নিশো। এরপর যে ঘটনাটা ঘটলো, তারা বলল যে তোমাকে যদি এখান থেকে মুক্তি দিতে হয়, তোমাকে মুক্তিপণ দিয়েই ছাড়তে হবে। তারা বলল যে 1 লক্ষ এরকম কিছু একটা অ্যামাউন্ট যদি দাও তাহলে তোমাকে ছেড়ে দিব। কিন্তু আমেরিকানরা চাচ্ছিল না যে মুক্তিপণের টাকাটা দিতে, কারণ যদি দেয় তাদের অভ্যাস বলেন বা আগ্রহ বলেন বা চিন্তাভাবনা আরও বেড়ে যেতে পারে। এই কারণে তারাও চাচ্ছিল না মুক্তিপণের টাকাটা দিতে। সব অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করে দেয়। এদিকে চঞ্চল চৌধুরীও চাচ্ছিল কীভাবে করে তাকে বাঁচানো যায়। এদিকে গ্রামে তার মা বউ কান্নাকাটি করছে, নামাজ পড়তেছে। গ্রামে যে এনজিওর লোকজন ছিল তাদেরকে সব গ্রামবাসীরা মিলে ধরলো যে নূরকে, মানে আফনান নিশোকে মুক্ত করো, টাকা পয়সাকে তোমাদের কম আছে, টাকা পয়সা দাও। বাট এটা কিন্তু আসলে টাকা পয়সার বিষয় ছিল না, এটা টাকা পয়সার ঊর্ধ্বে চলে গেছে বিশ্ব রাজনীতি, আমেরিকানদের রাজনীতি, আফগানিস্তান, তালেবান, এইসব নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব এবং জটিলতা তৈরি হয়ে গিয়েছিল। খুব একটা খারাপ ব্যবহার করা হয় না, খুব ভালো ব্যবহার করা হয় এবং ভালোভাবে রাখা হয়। মুক্তিপণের টাকা পেলেই তাকে ছেড়ে দেওয়া হবে। মাঝখানে চলে এসেছে ঈদ। ঈদে তাকে ভালো কাপড় চোপড় দেওয়া হয় এবং খাওয়া দাওয়া দেওয়া হয়। সে মোটামুটি খাচ্ছে এবং 2টা ছোট্ট বাচ্চার সাথে তার খুব সুসম্পর্ক তৈরি হয়, যাকে খাবার দিয়েছিল বাচ্চারা তাকেও সে কিছু পয়সাও ঈদের সালামি হিসেবে দিয়েছিল। ঈদের দিনই তালেবানদের কোনো বিপরীত দল ওই এলাকাতে বোমা বিস্ফোরণ করে। সে কিন্তু তখন ওখান থেকে পালাতে পারত, কিন্তু দেখলো যে একটু আগে যেই বাচ্চাটাকে সে আদর করছিল সেই বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। বাচ্চাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে গিয়ে সে আর সেখান থেকে পালায় না। এদিকে যে চঞ্চল চৌধুরী আছে, তিনি ওইখানে সবার সাথে, মানে যে স্টাফ ছিল ওই এনজিওর, তাদের সাথে আলাপ করছে যে আমরা কীভাবে হোক, আমাদের তো স্যালারি অ্যাকাউন্ট আছে, আমাদের স্যালারি যদি দেই 1 মাসের এবং আমরা এই টাকাটা দিয়ে যদি অন্য মানুষদের কাছ থেকে, সব এলাকার থেকে টাকাগুলো তুলি, তাহলে মুক্তিপণের টাকাটা কিন্তু আমরা দিতে পারবো। এদিকে নিশোর ওয়াইফ, মানে পূজা চেরি, সেও কিন্তু প্রেগনেন্ট হয়ে যায় এবং সেও ঢাকা শহরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করে। এর আগে যে এনজিওর যে চেয়ারম্যান ছিল, বাংলাদেশের প্রধান, তার সাথে দেখার চেষ্টা করে। হ্যাঁ, সেও খুব চেষ্টা করতেছে তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য। এদিকে নিশোর এক একটা দিন এক একটা বছরের মতো কাটতে থাকলো। এরপরে যে ঘটনা ঘটলো,
যে নিশো চিন্তা করেছে তার এখানেই জীবন যাবে। এদিকে এজাজ যে ছিল সে তাকে বারবার মারার চেষ্টা করছিল। চঞ্চল চৌধুরী অনেক চেষ্টা করে 50% টাকা ম্যানেজ করতে পারে। এই টাকা নিয়ে সে চিন্তা করে সে নিজেই যাবে যে আফনান নিশোকে মুক্ত করবার জন্য। কিন্তু আফনান নিশোর অবস্থা তো খুবই খারাপ। যখন তালেবান নেতাদের কাছে যাওয়া হয় তখন কিন্তু তাকে মুক্তি দেওয়া হয় না, কারণ 50% টাকা দিয়ে তাকে মুক্তি দিবে না। এরবার চঞ্চল চৌধুরীও খুব বিপদে পড়ে যায়। ওদিকে পূজা চেরি ঢাকায় এসে সেই যে পররাষ্ট্রমন্ত্রী তার সাথে দেখা করে। পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টা খুব ভালোভাবে নজরে নিয়েছে এবং চেষ্টা করেছে যে তাদের যে লোক ছিল তালেবানদের ওখানে ভিতরের লোক, তাদের সাথে যোগাযোগ করে তাকে মুক্ত করার ব্যবস্থা করে। এভাবেই কিন্তু মানে আফনান নিশো তালেবানদের হাত থেকে মুক্তি হয় এবং সে কিন্তু খুব আনন্দিত হয় এবং খুব উচ্ছ্বসিত হয়ে সেখান থেকে বেরোয় আসে, তাকে পার করে দেয়। কিন্তু যে এজাজ ছিল, সেই এজাজ তার সাথে যে একবার মারামারি হয়েছিল, সে তাকে ও মেরে ফেলার চেষ্টা করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। যাই হোক, সেখানে মারামারি করে পানিতে পড়ে যায় এবং যেহেতু সে গ্রামের ছেলে ছিল, সে অনেক বেশি হাডুডু খেলতো এবং দম নিয়ে তার অনেক বেশি ছিল, অনেকক্ষণ দম ধরে রাখতে পারতো। পানির ভিতরে ওই লোককে নিয়ে মারামারি করতে গিয়ে একটা পানিতে পড়ে যায় এবং ওই লোকের মৃত্যু হয়। এভাবেই কিন্তু এই গল্পটা শেষ হয়। এটা একটা সত্য ঘটনার অবলম্বনে তৈরি করা হয়েছিল। 2007 সালে এই ঘটনাটাই ঘটেছিল। এভাবেই কিন্তু গল্পটা তৈরি করা হয়েছে। মানে একটা লোক যে সারভাইভ করছে একটা দেশে গিয়ে, কীভাবে সে বিপদে পড়ে গেল এবং একটা তালেবানদের হাতে এতদিন 53 দিন সে সেখানে ছিল, তার ওয়াইফ প্রেগনেন্ট, সে দেশের কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, তার যে কী অস্থিরতা। যারা এই সিনেমাটা দেখেছে তারাই কিন্তু বুঝতে পেরেছে। সবাই নিজেকে সেই অবস্থানে ভাবছিল এবং ভাবছিল যে এখন কী হবে, কীভাবে মুক্ত হবে, কীভাবে সে এখান থেকে ফিরে আসবে। এইরকম একটা দম বন্ধ করা যে ফিলিংস, সেই জন্যই কিন্তু সিনেমাটার নাম হয়েছে দম। এবং কিছু শট অসাধারণ, এবং এটা দেশের বাইরে শ্যুট করা হয়েছে তাজিকিস্তানে। হ্যাঁ, কি মরুভূমির যে কি শট অসাধারণ, এবং অভিনয় মানে এক একজনের অভিনয় মারাত্মক লেভেলের। মানে তালেবানদের হয়ে যারা অভিনয় করেছে, এটা তারা কোন দেশে আমি জানি না, বাট তাদের অভিনয় কিন্তু টপ নচ লেগেছে। অপরদিকে আফনান নিশো, তার কথা কী বলবো, প্রত্যেকটা সিনেমাতে সে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এবং চমৎকার অভিনয় করেছে। এবং পূজা চেরিকে নিয়ে আমার একটা সংশয় ছিল যে সে এরকম চরিত্রে পারবে কিনা, গ্রামে সাধারণ সাদামাটা বউয়ের চরিত্র, এবং দুর্দান্ত অভিনয় করেছে। যদিও পূজা চেরির পার্টটু খুব বেশি ছিল না, এবং যাই হোক, তারপরও কিন্তু সবাই খুব হাসি মুখে এবং চমৎকার অনুভূতি নিয়ে হল ছেড়েছে। এবং সিনেমার এই গল্পটুকু আমি যতটুকু শেয়ার করলাম, এটা যদি জাস্ট আমার মনের একটা ভাব প্রকাশ করলাম, আমি যতটুকু দেখে শুনে বুঝে আমার যেরকম লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি চিন্তা করেন যে সিনেমা দেখবেন, এই মুভিটা আপনি অবশ্যই দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।